আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের 12 জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এরই মধ্যে বানের পানিতে ভেসে গেছে টিনের চালা, তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। অসহায় মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় মিলছে না স্বজনদের কোনো খোঁজ খবর। প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট। চারদিকে শুধু পানি, তলিয়ে গেছে সড়ক, মহাসড়ক, রেলপথ, ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে মাছের ঘের। আকস্মিক এই বন্যায় কি করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, পরিস্থিতি বুঝে ওঠার আগেই সব শেষ। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের অন্তত 12টি জেলা। ঘরের ভিতরে আমরা থাকি, খালি আমরা বাইরে যাইতে পারি না, রান্না বান্নাও করতে পারি না। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত 16 নল পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে ফটিকছড়ি। খুলনার পাইকগাছায় ওয়াপদার বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। এতে মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে ধান লাগাইছে, আপনার মাছ লাগাইছে, সবগুলো ভেসে গেল। 13টা গ্রাম সবকিছু ভেসে গেছে, এমনকি আপনার গোলার ধানগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। ফেনীর 6 উপজেলা এখনও প্লাবিত, লাখ লাখ মানুষ সুপেয় পানি আর তীব্র খাদ্য সংকটে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ এখনও তলিয়ে আছে, যান চলছে ধীর গতিতে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট, আটকে আছে ত্রাণবাহী অনেক গাড়ি। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 9 ঘন্টার ব্যবধানে খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে পানি প্রবাহ 80 সেন্টিমিটার কমেছে। মৌলভীবাজার ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, রাখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। নোয়াখালীতেও বেশিরভাগ এলাকা ডুবে আছে। আমাদের ঘরে একাত পানি, আমরা আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অসহায়ভাবে আছি। এখনো পর্যন্ত আমাদের কেউ পৌরসভা অথবা প্রশাসন কেউ কোনো আমাদের খোঁজখবর নেয় না। এদিকে নিরাপত্তাজনিত কারণে 10 জেলার প্রায় 4 লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকেই। কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাইদ মাহমুদ, আরটিভি। এদিকে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই। সেক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। পানি ভবনে ব্রিফিংয়ে নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান জানান, 7টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যার 5 জেলার সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা প্লাবিত হয়ে 11 জেলা অন্তত 44 লাখ মানুষ দুর্ভোগে পড়েছে। এ পর্যন্ত মারা গেছেন 13 জন। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বৃষ্টি আর ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন ফেনী নদীর তীরবর্তী সাধারণ মানুষ। হালদা নদীর বাঁধ ভেঙে চরম উৎকণ্ঠায় মিরসরাই উপজেলার লাখো মানুষ। ঘর, খাবার, পানি, বিদ্যুৎহীন, সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ খুঁজছে বেঁচে থাকার আশ্রয়। এমন পরিস্থিতি আগে দেখেনি এ অঞ্চলের মানুষ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত 11 লাখের বেশি মানুষ বন্যায় কবলিত। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করছে সরকার। মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। তবে বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিল পূর্বাভাস কেন্দ্র। আগামী 24 থেকে 48 ঘন্টায় উন্নতি হবে পরিস্থিতি, যদিও বিপদসীমার উপরে আছে নদীর পানি। নদীর পানি ইতিমধ্যে উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি, এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। নদীর বাঁধ খোলার বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের তথ্য আদান প্রদানের চুক্তি নেই। ভবিষ্যতে কাঠামোগত ও পূর্বাভাসজনিত তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারতের সাথে যে আমাদের যে নদ নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয়, এটি মূলত হচ্ছে পানি স্টেশনের মানে উজানের পানির তথ্য আর কি, নদ নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে মানে এই মুহূর্তে আমরা
এই মুহূর্তে আদান প্রদান করা হয় না, অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি সেগুলো আসলে এই মুহূর্তে মানে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মানে আলোচনা করা হয় না। রাজধানীর চারপাশে নদীর পানি বৃদ্ধির প্রসঙ্গে জানানো হয় ঢাকা বন্যা ঝুঁকিতে নেই। ঢাকার আশেপাশে নদীর পানি বাড়ছে, তবে এগুলো এখনো বিপদসীমার যথেষ্ট নিচে আছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বানভাসীদের মাঝে চাল, ডাল সহ শুকনো খাবার বিতরণ করা হয়। ছাত্রদলের সহসভাপতি জাহির রায়হানের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রদলের 5 সদস্যের একটি টিম দিনব্যাপী কুমিল্লার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছে। এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বন্যা দুর্গতদের সহায়তার সাধ্যমতো এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ভিডিও বার্তায় দলমত নির্বিশেষে সবাইকে সহায়তা করার তাগিদ দেন তিনি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি। আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ। বন্যা কবলিত মানুষকে সহায়তায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার বিকেলে কুমিল্লায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি আহ্বান জানান। এ সময় তিনি নিজের প্রথম মাসের বেতন সহ সেনাবাহিনীর একদিনের বেতনের টাকা দুর্গতদের সহায়তা তহবিলে জমা দেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। এদিকে সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শিল্প, গণপূর্ত, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান। শুক্রবার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি, এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি এবং আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সকল সেনা কর্মকর্তাদের, সেনা সদস্যদের একদিনের বেতন ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরা টাকাসহ বিভিন্ন জনের দেয়া ত্রাণ সামগ্রী নথিভুক্ত করছেন। সমাজের বিভিন্ন পর্যায় থেকে মানুষ নগদ টাকা, শিশু খাদ্য, চিরা, বিস্কুট, স্যালাইন, মুড়িসহ শুকনো খাবারের মাধ্যমে বন্যার্তদের সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিকে কোনো আলোচনা ছাড়াই বাঁধ খুলে দেয় ভারতের সমালোচনাও করেন শিক্ষার্থীরা। পুরায় যেখান থেকে মূলত বাঁধটি ছেড়ে দেওয়া হয়েছে সেখানে গতকাল বিকাল থেকে বৃষ্টি নেই বললে চলে। ফেনী এবং কুমিল্লায় কম বৃষ্টি হচ্ছে। আজকে কি হচ্ছে এখন জানি না, কারণ ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে গতকাল রেস্কিউ টিম সঠিকভাবে কাজ করতে পারেনি। দেশে বিদেশে সকল ধরনের বাঙালি যারা বাংলাদেশে যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করেন। আমরা আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারবো।
বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। শুক্রবার বিকেলে বিমান বাহিনীর নিজস্ব হেলিকপ্টারে বন্যা দুর্গত এলাকায় ফেনী পরিদর্শনের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ হাসান মাহমুদ খান বলেন, এই কার্যক্রম চলমান থাকবে। আকাশ থেকে দেখা যায় মাইলের পর মাইল এলাকা পানিতে ডুবে গেছে। অসহায় হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। ভারত থেকে নেমে আসা অপ্রত্যাশিত পানির ঢল আর বৃষ্টির পানিতে নোয়াখালী ও ফেনী সহ 12টি জেলা বন্যা কবলিত। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40 লাখ মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় টিন শেড ঘরগুলো পুরো পানির নিচে। চারদিকে পানি থই থই করছে, কিন্তু পানের জন্য বিশুদ্ধ এক ফোঁটাও পানি নাই। খাবারের জন্য চলছে হাহাকার। এবার ভারতের বন্যা পরিস্থিতি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 22 জনে। এছাড়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে 17 লাখেরও বেশি মানুষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাড়িঘর ডুবে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে ত্রিপুরা 8টি জেলার জন্য রেড অ্যালার্ট বজায় রেখেছেন দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির বিমান বাহিনী, আসাম রাইফেলস ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সহ বেশ কয়েকটি সংস্থা। সাবেক সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রাজধানী আদাবর থানায় করা এই হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ছাড়াও সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌসকেও আসামি করা হয়েছে। দেশে বিভিন্ন স্থানে শুক্রবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একাধিক মামলা হয়েছে। অন্যদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত দেখুন সুমন তানভীরের প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের আইকন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নানা সময় বিভিন্ন বিষয়ে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এবারই প্রথমবারের মতো হতে হলো কোনো মামলার আসামি। ক্রিকেটের মাঠ কাঁপানো সাকিব প্রথমবার সংসদ সদস্য হয়ে রাজনীতির মাঠ কাঁপাতে গিয়ে মাত্র 7 মাসের মাথায় হলেন হত্যা মামলার আসামি। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে সাকিবের পাশাপাশি চিত্রনায়ক ও সাবেক সংসদ ফেরদৌসকেও আসামি করা হয়েছে ওই মামলায়। আদাবর থানায় করা মামলাটিতে 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই থানায় অন্য একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার 2 ছেলেকে। সাভারেও কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 128 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিএনপি জামাত। টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন নিহতের ঘটনায় টাঙ্গাইলের সাবেক 2 মন্ত্রী আব্দুল রাজ্জাক ও আহসানুল ইসলাম টিটু ও 7 এমপি সহ 148 জনের নামে দায়ের হয়েছে হত্যা মামলা। সিরাজগঞ্জেও আলাদা 3টি হত্যা মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক সচিব কবির বিন আনোয়ার, সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সহ 463 জনকে। এদিকে গতকাল রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল অদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ডের অনুমতি দেন। আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে আছে এবং কিভাবে ছাত্র জনতার উপরে 14 দলের সহায়তায় গুলি করা হলো এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। গতকাল রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় রাশেদ খান মেননকে। আওয়ামী লীগ সরকারের আমলে 2 বার মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। শুধু গেল 2 মাসে নয়, ফ্যাসিস্ট শাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে 15 বছর ধরে অসংখ্য মানুষ জীবন দিয়েছে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের জীবন ও কর্ম নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রফেসর মাহবুবুল্লাহ সহ অনেকে বক্তব্যে দেশে সিরাজুল ইসলামের মতো সাহসী ও দেশপ্রেমিক কূটনৈতিকের অভাব রয়েছে বলে উল্লেখ করেন। এ সময় অন্তর্বর্তী সরকার দেশ ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানান অর্থ উপদেষ্টা। মানুষের স্বার্থে, দেশের স্বার্থে আমরা
কাজ করব এবং সবুজের এই দর্শনটা ছিল লেখায়, বক্তৃতায়। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব তরুণ প্রাণ হারিয়েছে অবিলম্বে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়া প্রতিটি শহীদ পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে মিরপুর পল্লবীতে ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ জুলফিকার শাকিল সহ বেশ কয়েকজন শহীদের পরিবারের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবি এবং সকল শহীদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে নতুন বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান জোনায়েদ সাকি। একটা দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার নিয়ে শাকিল এই লড়াইয়ে ছিল। 4 তারিখে শাকিল মিরপুরের 10 নম্বরে যে প্রতিরোধ গড়ে উঠেছে সেই প্রতিরোধের অন্যতম সংগঠক ছিল। তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যারা হুকুম দিয়েছেন, যারা এইভাবে আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিচার হতে হবে এবং এদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে। 5 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে চরম বিপাকে পড়ে রোগী ও স্বজনরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে তারা। বলেন, হাসপাতালে ঢুকে পুলিশের এ ধরনের কার্যকলাপ চরম অমানবিক। এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 5 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় গণগ্রেপ্তার চালায় পুলিশ। পুলিশের একটি টিম প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে অবস্থান নেয়। অপর আরেকটি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে চানখারপুলে গিয়ে ছাত্র জনতার উপর গুলি চালাতে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থাকা টিম হাসপাতালের ভেতরে প্রবেশ করে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর স্বজনদের উপর চড়াও হয়। এতে ক্ষোভে পেটে পড়েন নাজেহাল হওয়া ইন্টার্ন চিকিৎসকরা। পুলিশের গুলির হাত থেকে বাঁচতে স্বজন ও শিক্ষার্থীরা হাসপাতালের ভেতরে গিয়ে অবস্থান নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। প্রত্যক্ষদর্শী একজন দাবি করেন, চানখারপুলে পুলিশের গুলিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। আমরা কি অপরাধ করছি? আমরা চুপচাপ ছিলাম। মেডিকেলের মতন একটা জায়গায় তারা কেন গুলি করবে? হাসপাতালের ভিতরে এসে পর্যন্ত আমাদের ভাই বোনদের গায়ে গুলি চালানো হয়েছে। এটা কোন অমানবিক আচরণ? ডাইরেক্ট হেডশট করছে, যেটা কোন দেশের সংবিধানে। আপনারা দেখছেন আমার ভাইয়ের বুকে কিভাবে গুলি। ঢাকা মেডিকেল ভাই কেন গুলি করলো ভাই? ঢাকা মেডিকেলের ভিতরে কেন গুলি চললো ভাই? প্রকাশ্যে মাথায় গুলি করেছে, বুকে গুলি করেছে, কোমরে। আমার ভাই আমার চোখের সামনে গুলি খেয়ে মরতেছে। আপনার মা নাই, আপনার বাবা নাই, আমাদের সামনে কেন? আমরা সেনাবাহিনী এবং প্রশাসনের কাছে বলবো, মিডিয়া ভাইদের কাছে বলবো, আমাদেরকে একটু রক্ষা করুন, আমাদেরকে একটু রক্ষা করুন। হাসপাতালের ভেতরে দেখা যায় গুলিবিদ্ধদের চিকিৎসা নেয়ার পাশাপাশি মাথায় গুলিবিদ্ধ কয়েকটি মরদেহ। সকালে এসে দেখি যে ওর ব্লাড বন্ধ হয় না, বন্ধ করাই যাইতেছে না। তারপরে এখন মারা গেছে, পরে আমরা এখন বসে আছি। কাশপুরে গোলাগুলি হয়েছিল, তখন কাশপুরে আমার বাচ্চা মেডিকেলে ওইখানে গুলি খাইছিল রানের মধ্যে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র জনতার। এআর বাদল, RTV, ঢাকা। খেলার খবর ক্রিকেট। জমে উঠেছে রাওয়ালপিন্ডি টেস্ট। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে 132 রানে পিছিয়ে থাকা বাংলাদেশের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 316 রান। প্রথম ইনিংসে পাকিস্তানের করা 448 রানের জবাবে তৃতীয় দিনটা ভালো শুরু করতে না পারলেও দিন শেষে মুশফিক ও লিটনের অর্ধশতকে ভালো জবাব দিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত দেখুন মাহফুজুল ইসলামের রিপোর্টে।
6 নম্বরে নামা সাকিব আল হাসানের এমন আউটে ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ। স্কোরবোর্ডে তখন 5 উইকেটে 218 রান। সেখান থেকে 2 অভিজ্ঞ লিটন মুশফিকের উইলোতে মান বাঁচানোর লড়াইটা ভালোভাবেই চালিয়ে গেছে বাংলাদেশ। এর আগে বিনা উইকেটে 27 রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই জাকিরের উইকেট হারায়। এরপর অধিনায়ক শান্ত 16 রান করে খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। অন্য প্রান্তে মুমিনুলকে নিয়ে ওপেনার সাদমান 93 রানের জুটি গড়েন। অর্ধশতক করে মুমিনুল বিদায় নিলেও অন্য প্রান্ত আগলে রেখে দ্বিতীয় সেশনটা নিজেদের করে রাখেন সাদমান। কিন্তু 93 রানে তার বিদায়ের পর আবারও ব্যাকফুটে পড়ে বাংলাদেশ। সাকিব বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। তার বিদায়ের পর দলকে বিপদের পড়তে দেননি মুশফিক লিটন। এই দুই ব্যাটসম্যানের গড়া 98 রানের জুটি বাংলাদেশকে আশার আলো দেখায়। দুজনই অর্ধশতকের দেখা পান। 132 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ। মাহফুজুল ইসলাম, RTV। দর্শক, রাতের সংবাদ পর্যন্ত। RTVর সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।